নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন অমৃতা মণ্ডল। অমৃতা লিখছেন, সহেলিদি, এই ঘটনাটা আমার বাবাকে তার এক খুব কাছের বন্ধু বলেছিলেন। মাস ছয়েক হলো কাকু মারা গেছেন, কিন্তু কাকুর কথা যখন মনে পড়ে আমাদের খুবই খারাপ লাগে। এত ভালো মানুষ ছিলেন, বলার কথা না। কাকুর সব থেকে ভালো জিনিস ছিল প্রচুর ঘটনা শোনাতেন, গল্পও শোনাতেন, ঘটনাও শোনাতেন। তো সেরকমই একটা ঘটনা শুনিয়েছিলেন, একটাই ভৌতিক ঘটনা। বলেছিলেন ওই ঘটনাটার কথা কোনোদিন উনি ভুলতে পারবেন না। বৃষ্টির রাতে, তখন বলছেন যে অসময়ের বৃষ্টি, দুর্গাপুজোর পর শীত আসার আগে যে একটা বৃষ্টি শুরু হয়, অনেক বছরই হয়, সেই রকম একটা বৃষ্টি চলছে। বৃষ্টির দাপটে ঠান্ডাটাও বেশ তাড়াতাড়ি পড়বে, এরকম একটা সিচুয়েশন আর কি চলছে। ঘটনাটা আজকের না, ঘটনাটা বলছেন প্রায় এই 1984-85 সাল হবে, মানে অনেক পুরনো ঘটনা, বোঝাই যাচ্ছে। তো উনি বলছেন প্রচণ্ড বৃষ্টি, বেশ কদিন, মানে এত বৃষ্টি হয়েছিল ওই সময়টা, ওই বছরে পুজোর পর থেকে আস্তে আস্তে শুরু হতে হতে বৃষ্টির বেগ বেড়েছিল। যত নভেম্বর মাসটা এগিয়েছিল, রাস্তাঘাট বেশ জল জমে গেছিল, আর তখন ঠান্ডাটাও কিন্তু অনেক আগে পড়তো। কাকু লিখছেন যে এমনিতে তো সব কিছু ঠিকঠাক ছিল, অফিস থেকেও মোটামুটি 7টার মধ্যে বাড়ি চলে আসতেন, কিন্তু বাড়ির সবারই সে বছর খুব ঠান্ডা লেগেছিল। যেমন হয় ভাইরাল, একজনের হলে সবার হয়, একদম তেমনই। কিন্তু ওনার কাকুর মা ছিলেন বেশ বয়স্ক, বৃদ্ধা, এবং ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল। উনি শ্বাসকষ্ট প্রত্যেক বছর শীত এলেই ওনার এই ধুলোতে বা ঠান্ডা লেগে ওনার বুকে সর্দি জমে শ্বাসকষ্ট বাড়াবাড়ি হতো। বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছতো যে অনেক বছর হয়েছে যে বাড়িতে কাজ হয়নি, হসপিটালে দিতে হয়েছে অক্সিজেন নেবুলাইজার ইত্যাদি ইত্যাদি, এছাড়া আরও ট্রিটমেন্ট করাতে হতো, তবে গিয়ে উনি সুস্থ হতেন। তো সে বছরটা ওনার মায়ের যেন কোনো কিছুতেই কমছিল না। বলে দুবার হসপিটালে ভর্তি করেছে, ছেড়েও দিয়েছে, আবার ভর্তি করেছে, মানে এভাবেই চলেছে। একটু কমে গেলে হসপিটাল ছুটি দিয়ে দেয়, বাড়ি নিয়ে আসে, আবার 2-3 দিন পর আবার বাড়াবাড়ি হয়। তো এভাবেই চলছিল। তো কাকু বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলেন যে আরও কোনো বড় ডাক্তারকে, স্পেশালিস্ট কাউকে, রেসপিরেটরি কোনো স্পেশালিস্টকে দেখানো যায় কিনা। তো কিন্তু যেদিনকার ঘটনা, সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কাকুরও নিজেরও বেশ গায়ে জ্বর 3-4 দিন ধরে, তাই নিয়ে অফিস যাচ্ছেন আসছেন, কারণ মায়ের জন্য অনেক ছুটি নেওয়া হয়েছে, কামাই করতে পারবেন না। কাকু সরকারি চাকরি করতেন, কিন্তু সব চাকরিরই তো কিছু নিয়ম আছে। তো বেশ খুব শরীর খারাপ যাচ্ছে। তার মধ্যে একদিন কি হয়েছে, ওনার মায়ের অসুস্থতা তুমুল বেড়েছে। নেবুলাইজার বাড়িতে যা যা ছিল কোনো কিছুতেই বলছেন কোনো কিছু কাজ হচ্ছে না। আর উনি যে সময় কথাটা বলছেন, বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখার নিয়ম, মানে এটা তখনও অতটা চালু হয়নি। অক্সিজেন দিতে হবে মানে হাসপাতাল বা কোনো, কমপক্ষে একটা কোনো ভালো রকম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, নার্সিংহোম তো আছেই। তো এরকম চিন্তা ভাবনা করছেন যে কি করবেন। একটা খুব বড় শপ ছিল, এটা কিন্তু কলকাতার ঘটনা বন্ধুরা, উত্তর কলকাতার ঘটনা। সেটা নাকি দিবারাত্র, নাম বলেননি, আমি ওই জন্য বলতে পারছি না কি নাম, দিবারাত্র খোলা থাকে। সেখানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেত রাত্রেবেলা, প্রায় 8:30-9টা বাজে। ডাক্তারবাবু যাকে ওনাকে দেখতেন, সেই ওনার মাকে, তাকে টেলিফোন করে করে তার বাড়িতে টেলিফোন বেজে বেজে বন্ধ হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। আমরা জানি ওই সময় মোবাইল ছিল না। তখন অনেকে বললো, এক সময় পুজোর পরপর অনেক ডাক্তারবাবুরা তো ছুটিতে যান, হয়তো ডাক্তারবাবু ছুটিতে গেছেন। ডাক্তারবাবু আরও যে জায়গায় বসতেন, সেসব জায়গায় যেখানে যেখানে ফোন আছে, টেলিফোনের ব্যবস্থা আছে, সেখানে ফোন টোন করে জানা হলো যে কি ব্যাপার, ডাক্তারবাবু ফোন ধরছেন না কেন। বলে উনি 2-3 দিন হলো ডাক্তারবাবু ফ্যামিলি নিয়ে কোথাও গেছেন, মানে উনি ছুটিতে আছেন। তো কোনো চেম্বারেই উনি বসছেন না। উনি একটা ডেট বললেন, এই ডেটের পর উনি আসবেন, তারপর উনি চেম্বার স্টার্ট করবেন। তো ওনার বাড়িতে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, উনি বাড়িতে নেই। অদ্ভুত বিষয়। এবার চিন্তা ভাবনা চলছে কাকুর,
কি করব মাকে নিয়ে। এবার উনি ওই অত বৃষ্টির মধ্যে, নিজের গায়ে জ্বর, প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যে অনেক কষ্টে উনি ছুটে ছুটে গেলেন ওষুধের দোকানে, যেটা সবসময় খোলা থাকে। তাদেরকে বললেন এরকম এরকম ব্যাপার, অক্সিজেনটা দিয়ে দাও, ব্যবস্থা করো, আর যদি কিছু ইঞ্জেকশন দেওয়া যায়, ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দেন, এটা যদি দিয়ে দিতে পারো তোমরা, তো তোমাদের তো কম্পাউন্ডার আছে, তাহলে সুবিধা হয়। তো সেই সময় ওই দোকানের লোকটা বলেছিলেন যে দেখুন, অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি এবং সমস্ত গিয়ে ফিট করে দিয়ে আসবে আমার লোককে। কিন্তু উনি যেহেতু একজন বৃদ্ধা মানুষ, ওনাকে এভাবে ইঞ্জেকশন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দেওয়াটা ঠিক হবে না, আর কিছু হলে আমরা বিপদে পড়ে যাব। যতই প্রেসক্রিপশন থাক, কেন ওনার 3টে প্রেসক্রিপশানে 3 রকম ইঞ্জেকশন লেখা আছে, এক একটার এক এক রকম পাওয়ার, তো এখন কোনটা দেওয়া উচিত না দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। এবার ওরা দিতে চাইলো না, পরিষ্কার কথা। খুব চিন্তায় মধ্যে আছেন, বলছেন বাড়িতে এসে অক্সিজেন দেওয়ার পরও মা ভালো আর হচ্ছে না। অন্যদিন অক্সিজেন দেওয়ার পর একটু সুস্থ হন মা, ঘুমিয়ে পড়েন বা কিছু, সেদিন দেখছে কিছুতেই মায়ের মানে পাশের ঘর থেকে মায়ের শ্বাসকষ্ট শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছে। আর শ্বাসকষ্ট যাদের আছে তারা জানেন, বা যে পরিবারে কোনো ব্যক্তির আছে, যে কি মারাত্মক কষ্ট। বলছে মাকে এরভাবে দেখতেও কষ্ট হচ্ছে, চোখ টোক যেন বেরিয়ে আসছে। কিছুক্ষণ বাদে দেখলেন মা কাপড়ে প্রস্রাব করে ফেলেছেন, যেটা খুব স্বাভাবিক অত শ্বাসকষ্ট হলে। তো জামা কাপড় পাল্টে দিতে যাচ্ছে, তার স্ত্রীরা তখন, তার স্ত্রী আর কি, ভাইয়ের স্ত্রী সবাই আছেন। ওই সময় দেখছে শরীরটাও যেন কেমন মানে অবসন্ন, মানে তাকে চেঞ্জ করাতে গেলে যেটুকু পাশ ফেরানো বা কিছু করা দরকার সেটা ওনাকে অতটা করা যাচ্ছে না। সবাই ভয় পাচ্ছে যে কিছু হয়ে গেল না তো, গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। কাকু একটুখানি পালস দেখতে দেখতে একটু আধটু জানতেন, উনি দেখে বললেন না না মা আছেন, কোনো ওসব খারাপ চিন্তা করো না, কোন রকমের রাত্রিটা কাটুক, কেন রাত্রিবেলা আর কিছু পাওয়া যাচ্ছে না, রাত্রিটা কোনো রকমে যা ওষুধপত্র আছে সেসব দিয়েও অক্সিজেন দিয়ে রাত্রিটা কাটাতে হবে। আর সকালবেলা হলে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ভোরবেলা হলেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। আরও একটা কথা ছিল, সেদিন নাকি কী কারণে কোনো একটা বন্ধ ছিল, তো গাড়ি ফাড়িরও অনেক প্রবলেম ছিল, যদিও অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বন্ধ কার্যকরী হয় না, কিন্তু ওনার যতটুকু সোর্স লাগিয়ে দিলে সেই সময় খারাপ হলে যা হয়, কোনো দিনই কোনো কিছুটাই কিছু করে উঠতে পারছেন না। এবার উনি বসে বসে আছেন, রাত হয়েছে, খাবার ডিনার খেতে মুখে উঠছে না, ভালো লাগছে না, যে দূর খাবো না, মা এত কষ্ট পাচ্ছেন, একটা রাত না খেলে মরবো না। উনি ওনার ভাই চুপচাপ বসে আছেন, খুব চিন্তা, কষ্ট পাচ্ছে মা, কি করব। এরকম সময় কাকুর ভাই বললেন, দাদা ডাক্তারবাবু যদি আজ থাকতো কত ভালো হতো বলতো। বলছে হ্যাঁ, আচ্ছা দাদা ডাক্তারবাবু ধর বাড়িতে যদি ফিরে এলো, অনেকে হয় না যে বলেছিল 14 তারিখ চলে এলো 10 তারিখ, এরকমও হতে পারে। কাকু একটু বিরক্ত হলেন, বলে কেন বোকা বোকা কথা বলিস, যার যেদিন ট্রেনের টিকিট কাটা আছে সে তার আগে আসবে কি করে, আর তেমন হলো তো বলতো। ওনার বাড়ি থেকে ফোন ধরছে না, আর ওনার বাড়িতে সবসময় একজন যে কাজ করে সেও ফোন ধরছে না, বলে উনি চলে গেছেন, নিশ্চয়ই তাদেরকে ছুটি দিয়ে গেছেন, স্বাভাবিক ব্যাপারে তো আবার অবাক হওয়ার কি আছে। কিন্তু ভাই উঠে চলে যাবার পর ওনার মাথার মধ্যে ডাক্তারবাবুর কথাটাই ঘুরছে, যে সত্যি যদি একটা কোনো মিরাকেল হতো। আসলে এইসব ভাবার কারণ হচ্ছে মায়ের এত অসুস্থতা। আর এই ডাক্তারবাবু কেন, তার প্রমাণ হলো অনেক ডাক্তার দেখানোর পর এনার কাছেই ওনার মা আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছিলেন। মানে সুস্থ মানে কি, যা কষ্ট পাচ্ছিলেন তার থেকে কষ্টটা অনেক কমেছিল, এবং উনি ভরসাও দিয়েছিলেন যে মোটামুটি মেডিকেশন যেভাবে আছে সেভাবে চললে অনেকটা রিলিফ পাবেন। এটা তো পুরোপুরি কিওর হয়তো হবে না, কিন্তু অনেকটা রিলিফ পাবেন। আরও কিছু কিছু জিনিস উনি বলেছিলেন, গরম ভাপ দেওয়া, সব কিছু দেওয়া হতো। তো মনে 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 ভাবছেন যে মা একদম কথা শোনে না, সুস্থ হয়ে এলো, হসপিটালে কতবার গেল এলো, এবছর সবথেকে বেশি হসপিটাল ঘর হয়েছে। কিন্তু ওই যে সবে ঠান্ডাটা পড়েছে, তার মধ্যে সারাদিন বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে সকালবেলায় একদিন একটু সুস্থ বোধ করে জবা ফুল টগর ফুল এগুলো তুলতে ভোরবেলায় নিজেদেরই বাড়ির গাছে বেরিয়ে গেছে। এ উঠোনের মধ্যে যতটুকু বৃষ্টি গায়ে লেগেছে, বৃদ্ধা মানুষ, একটা শ্বাসকষ্টের পেশেন্ট, আরও বেড়ে গেছে। তো বলে একটুখানি সুস্থ হলেই জল ঘাঁটা, এই ফুল গাছে ফুল তোলা এইসবগুলো করে, ঠান্ডা লেগে গেছে, শরীর দিতে পারেনি।
মনে মনে খুব রাগও হচ্ছে, বিরক্ত হচ্ছে, কষ্ট লাগছে, মা কেন কথা শোনে না, আজকে কথা শুনলে এরকম হতো না। এরকম নানা রকম এলোমেলো চিন্তা করতে করতে কাকু বলছেন, হঠাৎ মনে হলো, ধুর একবার যাবো ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে দেখে আসবো। কিন্তু বাড়িতে বললে সবাই রেখে যাবে, তোমার গায়ে জ্বর, তুমি অলরেডি দুবার ঘুরে এলে ওষুধের দোকান থেকে। আর একবার গেছিলো খবর নিতে যে ডাক্তারবাবু অন্য একটা জায়গায় যেখানে ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে আসছে, বসে কি না, যেখানে যেখানে বসে আর কি, খোঁজ নিতে গেছিলেন। সব জায়গায় তো ল্যান্ড ফোন অ্যাভেলেবেল ছিল না, যেখানে যেখানে ছিল ফোন করছেন। তারপরও আবার যাব বললে বাড়িতে সবাই রেগে, বিশেষ করে ওনার স্ত্রী, ভাই, সবাই রেগে যাবে যে মাথা খারাপ, এরপর তো তুমি যদি আরও বাড়াবাড়ি হয় কাকে নিয়ে দেখবো, একজন পেশেন্ট অলরেডি ভুগছে, আবার একজন। উনি কি ভাবতে ভাবতে একবার ভাবছে না দরকার নেই, তারপর ভাবলাম না যাই। এবার না যাই বলে উনি কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেলেন বাড়ি থেকে। এবার উনি যখন বেরিয়ে আসছেন, ওনার ছেলে তখন বলছেন 6-7-এ পড়ে। উনি সাইকেলটা বার করেছেন, তো ওনার ছেলে দেখতে পেয়ে গেছে। দেখতে যখন পেয়েছে, বাবা তখন সাইকেলে উঠে পড়েছে আর কি। দেখে ঘরে এসে, মা মা দেখো বাবা এই বৃষ্টির মধ্যে হাতে ছাতা নিয়ে, সাইকেল নিয়ে আর একটা গায়ে চাদর জড়িয়ে বাবা আবার বেরিয়ে চলে গেল। মা তো খুব রেগে গেছে। তখন প্রায় 9 করে 10:30 বাজে। আর আজ থেকে এত বছর আগে কলকাতা হলো, ওনারা কলকাতার নর্থে থাকতেন যে জায়গাটায়, ওটা একটু মানে খুব ঝাঁ চকচকে না, একটু নর্মাল, মানে রাত্রিবেলা হলে নিশুতি হয়ে যায়, কুকুর ছাড়া পাড়ায় ঘোরে না, এরকম একটা জায়গা ওনারা থাকতেন। বলছে এত রাত্রে ঠান্ডার মধ্যে পাগল নাকি, এভাবে কেউ বেরিয়ে যায়? কিন্তু ডাকবে কি, ততক্ষণে উনি গলির থেকে বেরিয়ে চলে গেছেন। বাড়ির মধ্যেও কথাবার্তা, মানে রাগারাগি হচ্ছে, কি কথা শোনে না, বেরিয়ে গেল, কোথায় গেল। এখন এই রাত্রে কোনো ডাক্তারকে বললেও তারা আসবে না, অন্য ডাক্তারকে যদিও বা ডাকা হয়। উনি এদিক ওদিক করতে করতে যেটা ভেবে বেরিয়েছিলেন উনি সেটাই করলেন। উনি ডাক্তারবাবুর স্ট্রেট বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে গিয়ে দেখলেন বাড়িতে কোনো আলো জ্বলছে না, বাইরেও অন্ধকার, ভেতর থেকেও কোনো আলো জ্বলছে বলে মনে হচ্ছে না। কেন যে এসছেন, কি তাগিদে, নিজেই জানেন। আসলে মায়ের কষ্টটা চোখে দেখতে পারছিলেন না, খালি ভাবছিলেন যদি ডাক্তারবাবু এসে যায়, যদি ওরা যা ভাবছে সেই ডেটের আগে হয়তো এসে গেছে, অনেক সময় এসে হয়তো উনি রেস্ট নিচ্ছেন বাড়িতে, কিছুদিন বাদে চেম্বার করবেন, এটাও তো হতে পারে, এরকম নানা রকম ভেবে উনি গেছেন। ঠিক আছে, সব অন্ধকার দেখে উনি চলে আসছেন। এমন সময় উনি দেখলেন ওপরে সিঁড়ি, যে ডাক্তারবাবুর বাড়িটা বেশ দোতলা বড় বাড়ি, আর বাইরে বিশাল বড় দরজা, দরজার ভেতরেই একটা জায়গায় ওনার গাড়ি থাকে, গাড়িটাও রাখা আছে, গাড়ির ওপর কভার লাগানো আছে। উপর দিকে তাকিয়ে দেখলেন কেউ মোমবাতি বা কিছু হাতে করে নামলে যেমন ছায়া পড়ে না, ওপর দিকে কাঁচে, সিঁড়ির যে কাঁচগুলো থাকে বাইরে থেকে দেখা যায়, ওই কাঁচটায় এটা ছায়া পড়লো হালকা। ওই হালকা ছায়া আর একটুখানি বাতির ল্যাম্পের আলোর যেটুকু চোখে পড়ছে, ওটা দেখেই উনি প্রচণ্ড মানে মানে মনে একটা আশার আলো জেগে উঠল, কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে। তাহলে অন্তত ডাক্তারবাবুকে ফোন করবে, যে হোটেলে উনি উঠেছেন সেখানেও নিশ্চয়ই ল্যান্ডফোন আছে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেও যদি একটা কিছু লিখে নেওয়া যায় তাতেও লাভ আছে। বাড়িতে যে থাকে, মনে হয় সেই চাকর সর্বসময় যিনি থাকেন, পরিচারক বলা উচিত, তিনি হয়তো আছেন। এই ভেবে উনি দরজায় গিয়ে টাং টাং করে কড়া নাড়ছেন। লোডশেডিং হয়েছে, কলিং বেলও বাজছে না। কড়া নাড়তে 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 তা ভাবলাম মনের ভুল হবে, হয়তো পাশের বাড়ির কোনো কাঁচের আলো এখানে এসে পড়েছে, মনে ভুল দেখলাম। এখন তো সব বাড়িতেই ভেতরে চিমনি জ্বলছে কিংবা হারিকেন জ্বলছে, কারণ এলাকাটায় কারেন্ট নেই। লোডশেডিং হয়েছে, কোথাও হয়তো তার ফার ছিঁড়ে গেছে, সারা রাত মনে হয় কারেন্ট আসবে না। তারপরে উনি জাস্ট চলে আসছেন, তখন দেখলেন ভেতরে একটা পায়ের শব্দ, মানে বাড়িতে পড়া স্লিপারের আওয়াজ। আবারও মনে আসার আলো, তার মানে কেউ একজন আছেন। দরজাটা খুলে দিলেন, ভেতরটা ঘুটঘুট করছে, অন্ধকার। সামনে যিনি এসে দাঁড়ালেন, হাউসকোট পরে, বোঝা গেল ডাক্তারবাবু। বলছে, লোকে চাঁদ পায় শুনেছি, অন্ধকারের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি যেন হাতে চাঁদ পেলাম। এত ভালো লাগছে, ডাক্তারবাবু আছেন,
মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি আছেন, আপনি যাননি? ডাক্তারবাবু কোনো কথার উত্তর দিলেন না। একটু ধরা ধরা গলায় বললেন, কী ব্যাপার ডাক্তারবাবু, চিনতে পারছেন তো আমার মা? বলে এই নাম, এই এখানে আপনাকে দেখাতাম, এই সেই। উনি ছোট করে বললেন, বলুন। বলছে, দেখুন না সকাল থেকে এই ব্যাপার, এরকম ফুল তুল ছিল, বেশ কমে গেল হসপিটাল থেকে রিলিজ করার পর। আর হসপিটাল বলতে একটা প্রাইভেট হসপিটাল, সেখানে এই ডাক্তারবাবুই মানে শ্বাসকষ্টের খুব বড় স্পেশালিস্ট হিসাবে ছিলেন দায়িত্বে। তো সেখানে উনি দেখে টেকে ওনাকে রিলিজ করে দিয়ে তারপর উনি কোথাও বেড়াতে গেছেন আর কি, এরকম বিষয়। তা আপনি চলে গেলেন, আমি খবর নিলাম আপনি নাকি একটুখানি ছুটিতে আছেন, কোথাও গেছেন। উনি না কাঁপতে কাঁপতে, একেতে ঠান্ডা, তারপর ওনাকে পেয়ে এক্সাইটমেন্ট, সব কিছুর মধ্যে ওনার গলা থরথর করে কাঁপছে। মনে হয় যেন কথাগুলো সাজিয়ে ঠিক বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। সারাদিন এত টেনশন গেছে। তো বলে, আমি সারাদিন অফিস থেকে এসে এই বৃষ্টির মধ্যে এখান ওখান করে ঘুরে বেড়াচ্ছি ডাক্তারবাবু, আপনি কিছু একটা অন্তত ইঞ্জেকশনও লিখে দিন। পাড়ার দোকানে আমি যেখানে গেলাম, আমাদের ওখানে সবসময় খোলা থাকে, ওরা বলছে আপনি না লিখে দিলে দেবে না, যেহেতু মায়ের এজ হয়েছে। আপনার পুরনো প্রেসক্রিপশান দেখালাম, তাতে ওরা রাজি হচ্ছে না। কি করব বলুন, আমার কোনো উপায় নেই। তো ডাক্তারবাবু বললেন, আসুন ভেতরে। তো ভেতরে ডাকলেন, কিন্তু অদ্ভুত লাগলো, ডাক্তারবাবুর হাতে কোনো ল্যাম্প বা ওই জাতীয় কিচ্ছু নেই। একটা ছোট টর্চ, মানে এত ছোট যে আলোটা বোধহয় এখান থেকে ওইটুকু পড়বে না। উনি আবার বলছেন, কাকু বলছেন যে ওইরকম অত ছোট টর্চ অত বছর আগে আমি দেখিনি। তবে এরকম টর্চও বেরিয়েছে নাকি? ডাক্তারবাবু হয়তো কোনো ওষুধের কোম্পানি থেকে গিফট করেছে, হতেই পারে। ভালো তো কত রকম বেরিয়েছে, ওইটুকু উনি যেটুকু যাচ্ছেন ওইটুকু আলো পড়ছে, এত ছোট সরু একটা লাইট পড়ছে। তো ওটাতে উনি গেলেন, একটা জায়গায় চেয়ারে বসলেন। বসে টর্চটাকে সাইডে রেখে দিয়ে উনি বললেন, আমি লিখছি, এটা মানে ইঞ্জেকশনটা দিয়ে দেবেন, আজকে গিয়ে দিয়ে দিন। আর দুটো ওষুধের নাম বললেন, যে এই দুটো আপনার মা খেতেন তো? বলে হ্যাঁ, ওটাই খাবে, আর আর যা যা হবে, কি নেবুলাইজার কী নেবে না নেবে একটুখানি ছোটো করে বলে দিলেন। ওষুধটার একটা ইঞ্জেকশন লিখে দিলেন, বলে এটাতেই হয়ে যাবে। বললো, মা এরকম একদম নুয়ে পড়েছে, গা হাত পা ঠান্ডা হয়ে এসছে। আমি না ওই দৃশ্য দেখে থাকতে পারিনি, আমি রাত দুপুরে বেরিয়ে এসেছি। উনি বলছেন, নিজের টেনশনে না এক কথা আমি অযথাই বারবার বলে যাচ্ছি, তাতেও যেন টেনশন আমার কমছে না, ভেতরে একটা অদ্ভুত ধরনের শিহরণ বা কাঁপুনি অনুভব হচ্ছে। ডাক্তারবাবু ন্যাচারালি খুব কম কথা বলেন। উনি শুনলেন, শুনে হয়তো বিরক্ত হলেন আমার বারবার কথা বলা বা এভাবে অন্ধকারের মধ্যে হঠাৎ করে চলে আসা, কোনো রকম যোগাযোগ না করে, খবর না দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, সব থেকে বড় কথা। উনি বললেন, হাতে ইশারা করলেন, মানে যান এবার। বললেন, ডাক্তারবাবু দেখলেন একটু কেশে উঠলেন, তার মানে ওনারও ঠান্ডা লেগেছে। মানুষ সবাই শরীর খারাপ হতে পারে। ও আচ্ছা আচ্ছা, আপনারও হয়েছে? বলে আমি অযথাই বেশি কথা বলে যাচ্ছি। কিন্তু উনি অতটা উত্তর দিলেন না। বলে, বুঝলাম যে অত কথা বলতে উনি আগ্রহী না, খুব উপকার হলো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই বারবার বলতে 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 ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানো মানে এবার আপনি আসুন, মানে কিছু কিছু এক্সপ্রেশন যেমন মানে বুঝিয়ে দেয়। উঠে দাঁড়ালেন মানে এবার আপনি আসুন আর কি। কাকু এবার বেরিয়ে আসছেন, খানিকটা এসে বেরিয়ে চলে এসছে সাইকেল নিয়ে। খানিকটা দূরে এসে বলে, এই যা, জিজ্ঞেস করা হলো না তো যে গরম জলে ভাপটা এখন রাত্রিবেলা কি নেবে না কাল থেকে শুরু করবে? যেমন স্বাভাবিক আমাদের হয়, বেরিয়ে এলে মনে পড়ে, ওনারও ওই একই কাজ। তার মধ্যেও খুব টেনশানে ছিলেন। এবার ঘুরে গিয়ে যখন ডাক্তারবাবুর বাড়িতে আবার ঠক 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 অনেকক্ষণ করলেন, দরজা খুলছে না। বুঝলেন ডাক্তারবাবু হয়তো বিরক্ত হচ্ছে, রাত্রিবেলা এটা ওনার পার্সোনাল, মানে অনেক রাত হয়েছে, উনি নিজেও অসুস্থ, একটা পেশেন্ট লিখে দিয়েছেন, থাক দরকার নেই, কালকে সকালে এসে জিজ্ঞেস করবো, ইঞ্জেকশনটা দিই। আবার উনি ব্যাক করলেন। এসে সেই ওষুধের দোকানে ওটা দেখাতে ওরা বললেন, ডাক্তারবাবু নিজের প্যাডে না লিখে কাগজে লিখেছেন কেন? তখন কাকু একটু রেগে গিয়ে বলে, বাবা তোমরাদের একটা একটা করে অজুহাত ছাড়ো তো, ওনার হাতের লেখা বুঝতে পারছো তো? বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। আর উনি ডাক্তারবাবুর লেখা স্টাইল, ডোজ, এগুলো নর্মাল মানুষের হয় না, ওরা ওরা লিখতে পারে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তার নিচে ওনার সাইনও আছে। তো সাদা কাগজে লিখলে সাইন তো করে দিয়েছে, তুমি দাও না, কিছু হলে আমার দায় হয়েছে। বলে কাকু একটু রেগেই ওনাকে বললেন, আমার মা, আমি বুঝবো, তুমি ওষুধটা দিয়ে আমাকে ধন্য করো। তো ওষুধের দোকানে কম্পাউন্ডার ছিলেন, তাকে বললো তুমি যাও এইটা নিয়ে ওনার মাকে দিয়ে এসো। ইঞ্জেকশনটা এমন ছিল,
একটা ইঞ্জেকশান দেবে, তার 0.5 ঘন্টা বাদ আর একটা দেবে, ব্যাস। মানে একটা এই ডোজই দুবার নাকি দুটো দুরকম সেটা বলতে পারবো না, উনি লেখেননি, মানে এভাবেই জিনিসটা ছিল। তো উনি গেলেন, গিয়ে বললেন যে এত রাত্রে যাব, বলে আপনি বসুন, দরকার হলে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। বলে না না, সেরকম কিছু না, 0.5 ঘন্টা আপনি বসে আপনি দিয়ে আসবেন, দরকার হলে সাইকেল করে এসে আপনাকে আমি এখানে গিয়ে ছেড়ে দেবো, বা আপনার যেখানে বাড়ি সেখানে আমি ছেড়ে দিয়ে আসবো। তো কাকুতি মিনতি করে 11টা বেজে গেছে, প্রায় 11:30 বাজতে যাচ্ছে, ওনাকে সাইকেলে করে চাপিয়ে ক্যারিয়ারে উনি বাড়িতে নিয়ে এলেন। এনে বাড়িতে স্ত্রী দিকে, কী ব্যাপার তোমার, বলে ছাড়ো, বাদ দাও, আগে ইঞ্জেকশনের ব্যবস্থা করো। কোথায় পেলে? ডাক্তারবাবু বলে, ডাক্তারবাবু লিখেছে। বাড়িতে ছিলেন। উনি হাত দিয়ে থামালেন যে পরে কথা হবে, আগে ইঞ্জেকশনটা দেওয়া হোক। তো কম্পাউন্ডার ইঞ্জেকশন ফার্স্ট ডোজটা দিলেন, দিয়ে বললেন একটু বসলেন, বলে আপনি একটু বসুন, যত রাত হোক আমরা 2 ভাই আছে, আমরা দরকার হলে দুজনে গিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, কোনো চিন্তা নেই, আপনি 2টো ডোজ দিয়ে তারপর যাবেন। বসে রইলেন, কথাবার্তা বলছেন। এদিকে দেখেছেন উনি যখন বেরিয়েছিলেন ওনার বাড়িতে কারেন্ট ছিল, কিন্তু এখন এসে দেখছেন ওনার বাড়িতেও লোডশেডিং হয়ে গেছে। তো প্রথম ডোজটা দিয়ে যখন উনি বসলেন, ওনার মা একটু স্থিতিশীল, অক্সিজেন নেবুলাইজার যেটাই ছিল ওটা দিয়েছে আর কি। তো দেওয়ার পর এবার বলছে ওনার স্ত্রী যে কী ব্যাপার, ডাক্তারবাবুকে পেলে, ওনার তো থাকার কথা না, বা উনি তো এরকম চলে গেছিলেন, কী ব্যাপার, কীভাবে কী পেলে? বলছে না না, হয়তো বেড়াতে গেছিলো, চলে এসছে, ডাক্তারবাবু অসুস্থ, হয়তো আগেই, বলে টিকিট পেয়েছে, বলে ওনাদের কত টাকা, তৎকালে কেটে নিয়ে বাড়ি চলে এসছে, অসুস্থ ওনাকেও দেখলাম বেশ 2-3 বার কাশলো, গলাটা বেশ ধরে আছে, হয়তো পাহাড়ে টাহাড়ে কোথাও বেড়াতে গেছিলো, এখানে এত ঠান্ডা, পাহাড়ে না জানি কত হবে। ওহ, ডাক্তার তো না, দেবদূত, আজ মা ঠিক হয়ে গেল, পুরো ওনার উপকৃত, মানে এত ভালো ডাক্তার পেয়েছি সত্যি, বলে পুরো ফ্যামিলি প্রশংসায় পঞ্চমুখ, যেন ঈশ্বর আছেন, সত্যি এরকম রাত্রিবেলা আজকে পাবো আমরা ভাবতে পারিনি, এই আলোচনা রাত্রিবেলা চলছে। 0.5 ঘন্টা এর মধ্যে কেটে গেল, দ্বিতীয়বার ডোজটা দিয়ে সে ভদ্রলোক কম্পাউন্ডার চলে গেলেন। তিনি চলে যাবার পর সারা রাত মা, মোটামুটি ওর মায়ের কাছে উনি সারা রাত শুয়েছিলেন, দেখলে মা আস্তে আস্তে ঘুমোচ্ছে, এবং সেই যে প্যাজামটা যে সাঁই 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 যে বুকের শব্দটা হচ্ছিল, ওটা অনেকটা আস্তে 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 প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট টাইম লাগলো, কিন্তু ওটা কমে গেল, এবং মা দেখলেন আরামসে ঘুমোচ্ছে। বলে যাক, বিপদ কাটলো, সকালবেলা তো যে কোনো ব্যবস্থা হবে। বলে সকালবেলা কিচ্ছু না, ডাক্তারবাবু বলেছেন হাসপাতালে এখন কিছুদিন থাকবেন, কারণ ওনার অবজারভেশন দরকার। সকালবেলা স্ট্রেট, মানে যে প্রাইভেট হাসপাতালে ওনার মা ভর্তি হতো, বাড়ি আসতেন, ওখানে ভর্তি করে দেবো গিয়ে 8টা-9টার সময় নিয়ে গিয়ে। তো পরের দিন দেখলেন ওনার মা বেশ সুস্থ, উঠে বসছেন, চা চাইছেন, ওষুধপত্র সকালে যা ছিল ওনাকে দেওয়া হলো। এবার বলছে ওনার স্ত্রী, বলে গরম জলে ভাপটা কি নেবে, জিজ্ঞেস করেছিলে, কতবার নেবে নিলে? বলে ওইটাই তো জিজ্ঞেস করতে দ্বিতীয়বার গেলাম, উনি আর খুললেন না। বলে হতেই পারে, এত রাত্রে বারবার খোলে, প্রথমবার খুলেছে এই না কত, অন্য কেউ হলে ওইটুকু অ্যাটেন্ড করতো না। বলে চলো সকালবেলা যাই, একবার কি ধন্যবাদও দিয়ে আসি, আর বলে আসি, রিপোর্টটাও তো দিতে হবে। তো সেদিন বললেন যে আজকাল অফিস যাব না, উনি এখনও বলছেন যে সেই দিনটা ছিল বৃহস্পতিবার, বলে আজ বৃহস্পতিবার, আজকাল অফিস যাব না, কালকে যাব, নাহলে কাল পরশু 2 দিন ছুটি নিয়ে স্যাটারডেতে হাফ ডে, সোমবার থেকে যাব, যাকে ছুটি একটু নষ্ট হবে, আর কি করা যাবে, নিজেরও তো প্রচণ্ড জ্বর। তো ডাক্তারবাবুর বাড়িতে পরের দিন সকালবেলায় বাড়িতে ঢুকতে হয়নি, বাড়ির গলির কাছে, মানে দেখছেন প্রচুর গাড়ি এসে ভিড়, লোকজন, লোকারণ্য, লোকে যাতায়াত করছে, বলছে কিছু হয়েছে, জিজ্ঞেস করতে করতে একটা লোক বললেন ডাক্তারবাবু মারা গেছেন। উনি বলছেন ওনার হাতে যাবার সময়, মানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন বলে একটা ক্যান ছিল স্টিলের, মানে দুধ নিয়ে বাড়ি ফিরবেন, একদম গৃহস্থ বাড়িতে যেটা হতো আগে, দুধ নিয়ে, যেখানে দুধ দেয়, দুধ নিয়ে বাড়ি ফিরবেন। তো উনি কী করেছিলেন, দুধ টুধ নিয়ে উনি যাচ্ছিলেন আর কি, হাতে ওনার ক্যানটা ছিল, সাইকেলে ক্যানটাকে ঝুলিয়ে উনি নিয়ে যাচ্ছিলেন। বলছেন ক্যান শুদ্ধ সাইকেল নিয়ে আমি হুমড়ি খেয়ে পড়লাম, দুধটা পুরো রাস্তায় ছিটিয়ে গেল, মানে এতটা আমার ঝটকা লেগেছে না, আমি সামলাতে পারিনি। একজন বলে কী করে পড়ে গেলেন দাদা, বলে তুললো ওনাকে। বলছে আমার মুখে না কথা আটকে যাচ্ছে, আমি যে লোকগুলো আমার দিকে তাকিয়ে আছে, কী করে পড়ে গেলেন দাদা জিজ্ঞেস করছে, আমি বোঝাতে পারছি না যে কালকে রাত্রেই তো উনি আমাকে এই ওষুধটা দিলেন। অনেকক্ষণ বাদে একটুখানি কাকু যখন একটু স্বাভাবিক হচ্ছেন, একটু
তখন উনি মোটামুটিভাবে মানে মানে হঠাৎ শক পেয়ে গেছেন আর কি, কথা যেন মনে হচ্ছে গলায় জড়িয়ে যাচ্ছে। আর এরকম টাইপের শক পাওয়ার অনুভূতি ওনার আগে হয়নি, যে শক পেলে এরকম কথা জড়িয়ে যায়, বলতে চেয়েও কথা বেরোচ্ছে না। কিছুক্ষণের জন্য হয়েছিল, বাট হয়েছে আর কি প্রথমবার। উনি বললেন যে আমি রাত্রিবেলা এসে কথা বললে ওষুধ দিয়ে গেলেন। তখন বলছেন তাহলে ওটা ডাক্তারবাবু না, ডাক্তারবাবুর ভাই হবে। উনিও ডাক্তারি সবে পাশ করেছেন, প্র্যাকটিস শুরু করেছেন সবে সবে, তাহলে উনি হবেন, ডাক্তারবাবু না। উনি বললেন না, ডাক্তারবাবু, আমি ওনাকে চিনি না, কতদিন ধরে আমার মাকে দেখছে, আমি অন্ধকারে দেখে চিনতে পেরে গেছি। আমি বলছে যে দুটো ভাইয়ের কাটিং এক হতে পারে। উনি বললেন তাহলে উনি তো বলতেন যে আমার দাদা দেখতো, আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো উনি এত কথা তো বললেন না, শুধু ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি এরম। তো ভেতরে গিয়ে জানলেন যেখানে বেড়াতে গেছিলেন উনি, ওখানেই হোটেলে কীভাবে স্ট্রোক হয়েছে, ওনার স্ত্রীর সঙ্গে নাকি কিন্তু কথা কাটাকাটি হয়েছিল, যেটুকু খবর এসে পৌঁছেছে। তো কথা কাটাকাটির সময় স্ট্রোক হয়ে উনি মারা গেছেন। ওনাদের সঙ্গে ওনাদের দুটো ছেলেও ছিল, ওনার 2 সন্তান, তারাই আর কি জানিয়েছে। তো ওনার দেহ নিয়ে আসার ব্যবস্থা চলছে। ডাক্তারবাবুর ভাই মানে বেরিয়ে চলে গেছে। এবার প্রথম হলো ডাক্তারবাবুর ভাই কখন গেল। তখন বলছে ডাক্তারবাবুর ভাই সেই দিন মানে আগের দিন সন্ধে 7টা নাগাদ বেরিয়ে গেছে। তৎকালে টিকিট কেটেছে দুপুরের মধ্যে, হয়তো দাদার রম শুনতে পেয়ে ভাইপোরা ফোন করেছে, সে সন্ধে 7টার মধ্যে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে যেভাবে হোক তাকে যেতে হবে দাদা যেখানে হোটেলে মারা গেছেন আর কি। তো তার মানে রাত্রিবেলা ওই বাড়িতে কেউ ছিল না। উনি যখন সমস্ত কিছু জিনিসটা জানতে পারলেন, কারণ তখন তো ওই স্পটে সবাই দাঁড়িয়ে একই কথা আলোচনা করছেন। ডাক্তারবাবুর আসার কথা ছিল আর 3-4 দিন বাদে, উনি ফিরে আসেননি, এবং সবাই ওনাকে বলছে আপনার কোথাও ভুল হয়েছে, তাহলে আপনি হয়তো সন্ধ্যেবেলা এসে ওনার ভাইয়ের থেকে ওষুধ লিখিয়ে নিয়ে গেছেন। বলছেন এই ধরনের তর্কের আমি কি উত্তর দেব? আমি রাত প্রায় 11টা বাজতে যায়, তখন আমি বাড়ি ঢুকেছি, ওষুধ লিখিয়ে নিলাম, সেই কাগজ এখনও আমার বাড়িতে আছে, সই সেটা কি করে হয় বলে মানে কিভাবে যে বাড়ি যাব বুঝতে পারছি না। তখন তো আর পকেটে পকেটে মোবাইল নেই যে বাড়িতে ফোন করব। তো একজনকে বললাম আমার পাশের বাড়িতে একটা আছে, ফোন আছে, একটু এই নাম্বারটা বলছি, একটুখানি টেলিফোন করে দেবেন, আমার ভাই যদি আসে। তো পাশের বাড়িতে ফোন করে জানানো হলো, ওনার গেল, ভাই গেল। কি ব্যাপার, ওরা তো অবাক হয়ে গেছে, যে দাদা ওখানে গেছে, গিয়ে সে ডাক্তারবাবু মারা গেছে সেখানে, মানে সবাই কনফিউজ যে কি বলছে, কি হলো। ডাক্তার তো কালকে ডাক্তারবাবুকে দেখিয়ে আনলো, মায়ের কাছ মানে মায়ের জন্য ওষুধ নিয়ে এলো লিখিয়ে, ইঞ্জেকশন লিখিয়ে আনলো, আবার রাতের মধ্যে উনি মারা গেলেন। সবারই একই কথা। তো দাদাকে দেখেছি, কী রে তুই বাড়ি যেতে পারছিস না, কি অবস্থা? তখন অনুসারে ভাইও পুরো তাজ্জব, কেন ভাইও তো ডাক্তারবাবুর প্রেসক্রিপশান মানে সাদা কাগজে লিখেছে, কিন্তু উনি সই করেছেন। কোনো রকমে দাদাকে নিয়ে বাড়িতে এলেন, আসার সময় ওষুধের দোকানও সব কিছু, ওষুধের দোকানও বলছে হ্যাঁ সাদা কাগজে লিখেছে, আমি তো তখনই বললাম, কিন্তু প্রেসক্রিপশানে সই মানে যেমন সই থাকে ডাক্তারবাবু, সেই সইটাই আছে। আরও একটা জিনিস, ওই ওষুধের দোকানে ওই ডাক্তারবাবু আগে আগে বসতেন, পরে ওনার কাজের চাপ বাড়ায় উনি ছেড়ে দিয়েছে, তো ওই সইটাও ওরা চেনে। তো ওর ভাই যদি ওষুধ দিত তাহলে ভাইয়ের প্যাডে দিত, ডাক্তারদের নিজস্ব প্যাড আছে আমরা জানি, তারা সেখানে লেখেন। তো ডাক্তারবাবুর ভাই লেখেননি, ডাক্তারবাবুই প্রেসক্রিপশান করেছে। বলছে সপ্তাহখানেক আমি না শুধু এইটা নিয়ে দিন রাত ভাবতাম, এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে আমার পুরোপুরি তো অনেক সময় লেগেছে, কিন্তু 1 সপ্তাহ আমার বাড়িতে আর আমাদের আর কোনো আলোচনা ছিল না। পরে একজন আমার ওনার মা তার 2 মাসের মধ্যেই মারা যান। 2 মাস মাকে নিয়ে খুব টালবাহানা গেছে। মা মারা যাবার পর একদিন স্বপ্ন দেখেছিলেন যে মা আর ডাক্তারবাবু একটা বিশাল বড় ফুলের বাগানে বসে আছেন, যদিও এটা একটা স্বপ্ন ছিল। আর মা হাসছেন, বললেন যে আর কোনো কষ্ট নেই বাবা, আর দেখ ডাক্তারবাবুকে এখানে সে পেয়ে গেছি। কিন্তু সবথেকে বড় কথা যে সেদিন রাত্রে কে লিখে দিলেন, এবং আরও একটা কথা সে কাকু বলছেন, সেই প্রেসক্রিপশানের লেখা সেই কাগজ আজ লাল হয়ে গেছে, এত বছর আগেকার, আর ডেট দেওয়া, সেদিনের ডেট দেওয়া ছিল।
ওটা কিন্তু এখনও ওনার কাছে আছে। সে কাগজ, সাদা কাগজে ওষুধ লিখেছিলেন, ইঞ্জেকশন লিখে দিয়ে সই করে ডেট লিখে দিয়েছিলেন, ওটা ওনার কাছে এখনও আছে, আজকের ডেটেও আছে। বলছেন এত লাল হয়ে গেছে পেপারটা, পুরোনো পেপার, হলদে আর লালের একটা মিক্সচার যেরকম হয় আর কি, যে বেশি উনি সুন্দর করে রেখে দিয়েছেন, বেশি বারবার বার করে করে সবাইকে দেখান, আগে দেখাতেন, সাইডটা ছিঁড়ে গেছিলো বলে আবার উনি এখন কাউকে দেখান না, সবাই দেখতে চায়। এবং যিনি ঘটনা পাঠিয়েছেন কাকুর বাড়ি গিয়েও দেখে এসছে। পেপারটা খুব পাতলা, একদম লুচির মতো হয়ে গেছে, একটু টানাটানি করলে ছিঁড়ে যাবে, অনেক পুরনো পেপার, কিন্তু হ্যাঁ না, সেই সই সেই ডেট এখনও আছে, সব কিছু ঠিক, কোনো কিছু মানে ভুল নেই। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আমার অদ্ভুত লেগেছে। কি অদ্ভুত, একজন ডাক্তারবাবু মারা গেছেন সেদিন, হয়তো দুপুরের মধ্যে ধরে নিন মারা গেছে, তার আত্মা তার বাড়িতে, ফাঁকা বাড়িতে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে। মারা গেছেন কোথায়, বেড়াতে গেছেন, ধরুন দার্জিলিং বা ওই সাইডে কোথাও গেছেন, ধরে নিচ্ছি, বা সিকিম সাইডে কোথাও হবে, কারণ ট্রেনে করে ওর ভাই তৎকালে টিকিট কেটে যাচ্ছে, মানে যে নিউ জলপাইগুড়ি হয়তো যাচ্ছে, এগুলো ধরে নিয়েছি, কারণ এগুলো ডিটেলে যেহেতু লেখেননি। সেখানে ফাঁকা বাড়িতে লোডশেডিংয়ে উনি অন্ধকারে ওনার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং সেই আত্মা মৃত্যুর পরও পেশেন্টের জন্য মানে ট্রিটমেন্টটা করে দিয়ে গেল, যার জন্য হয়তো উনি বেশি কথা বলেননি বা আলো জ্বালাননি, শুধু মানে অবয়বটাই তো কথা বলেছে, বললাম না, এমন একটা আলো জ্বালিয়েছে যে শুধু উনি হাঁটছেন সেটুকু দেখা যাচ্ছে, আর সারা ঘরে কোথাও একটা লাইট জ্বলছে না, কিছু না, একটা কমসে কম একটা হারিকেনও নেই বাড়িতে। ডাক্তারবাবুর বাড়িতে তো এমার্জেন্সি লাইট থাকবে, তখনকার দিনেও ডাক্তারবাবুরে বলছেন যে এটাও আরেকজন কথা উঠেছিল পরবর্তীকালে, যে ওনার বাড়িতে জেনারেটর ছিল, তখন জেনারেটর কিন্তু খুব চলতো, ইনভার্টার অত বেশি ছিল না প্রচলন, জেনারেটারে মানে কারেন্ট চলে গেলে জেনারেটারে যাদের লাইন নেওয়া থাকতো বাড়িতে বাড়িতে, আর লাইট জ্বলতো, ডাক্তারবাবুর বাড়িতে জেনারেটারের ব্যবস্থা ছিল, লাইট জ্বলতো, তাহলে তিনি জ্বালাননি কেন লোডশেডিংয়ে? তার মানে মানে যে জাস্ট পয়েন্টটুকু ফিট করবে, এ করবে, সেই করার মতো কেউ ছিল না, বাড়িটা সত্যিই ফাঁকা ছিল। একটা ডাক্তার অন্ধকারে ঘুরে বেড়াবে কেন অযথা, তার বাড়িতে যখন সমস্ত ব্যবস্থা আছে, আর তাদের ব্যবস্থা কোনো থাকেও না, সে কিছু না হলেও একটা মোমবাতি জ্বালায়। তো এই ছিল ঘটনা বন্ধুরা, বারবারই বলবো, আমার খুব মানে অনেক দিন বাদে এমন একটা ঘটনা পড়লাম যে সত্যি ভাবায়। এটা তাদেরকে বেশি ভাবাবে যারা বলে ভূত প্রেত ওসব কিচ্ছু হয় না, সব ফেক গল্পগুলো এসে এসে বলে যায়, সবাই ভূত দেখেছে, আমি কি করে দেখিনি। দেখুন এই যে ভদ্রলোক গেছিলেন, আজ থেকে কত বছর আগের ঘটনা, তিনি তো ভূত দেখবো বলে ওই বাড়িতে যাননি, এবার রাত্রেবেলা ভূত দেখবো বলে তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন না, বৃষ্টির মধ্যে গায়ে জ্বর নিয়ে। ওনার মা এত কষ্ট পাচ্ছেন, বলছে মায়ের কষ্টটা সহ্য করতে পারছিলাম না, বাধ্য হয়ে একটা যদি থাকে ডাক্তারবাবু যদি পেয়ে যাই। আর আজ থেকে যে সময়ের কথা আমরা ফিল করব না, কারণ আমরা এখন কথায় কথায় ফোন করতে পারি, আর ল্যান্ডফোনও তখন সব বাড়িতে ছিল না। উনি বললেন আমার বাড়িতে ল্যান্ডফোন এসেছিলো তারপরে, তখন টাকা পয়সা জমা দিলেও ল্যান্ডফোন আসতে খুব দেরি হতো। বলে আমি যতটুকু মনে করতে পারি আমার বাড়িতে ল্যান্ডফোন ছিল না, নাহলে আমি পাশের বাড়িতে ফোন করেছিলাম কেন, কারণ অনেক দিন হয়ে গেছে, ওনারও আস্তে আস্তে বয়স হয়েছে, অনেক কিছু ভুলে ভুলে যান। বলছেন তারপরে ল্যান্ডফোন এসেছিলো, এরকম একটা বিষয়। তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে, দেখি কে কে কমেন্ট করেছেন। একে একে অসাধারণ এপিসোড, অমিতা ঠাকুর, উর্বশী বসাক, ডিলাইটফুল কার র্যালি, সুদেষ্ণা সিংহ রয়, রিয়া পাজা রান্নাবান্না, দেবশ্রী কোলে, আবার শুনতে চলেছি শৈলী তুমি আমার কমেন্ট পড়ো না কেন, খুব মন খারাপ হয়, তাও আমি কমেন্ট করেই যাব। কেন পড়বো না, নিশ্চয়ই পড়ে, আমি আপনার নাম দেবশ্রী করলে আমার নাম, পুরো কমেন্ট না পড়লে আপনার নাম কিন্তু নিই, কেন আমার যাদের যাদের নাম আমি রেগুলার নিই সেগুলো আমার মনে থেকে যায়। মৌসুমি দে কমেন্ট করেছেন, অমিয় দত্ত বলেছেন কোয়ালিটি মেনটেন করুন দিদি, নিশ্চয়ই আপনার ফিডব্যাককে মাথায় রাখছি এবং আগামী দিনে আরও একটু ভালো করার চেষ্টা করব। আদিব নমিন, দীপা ব্যানার্জি, পারমিতা চৌধুরী, ওস্তাদজি, সহেলি বনু ঘটনাটা ছোট হোক কিন্তু ভালো হয়েছে, বাবাই দাস, এবং উত্তর 24 পরগনা হালি শহর থেকে উনি শুনছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।